আওয়ামী লীগের ২০ জন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বাংলাদেশ কনসুলেট বা এম্বাসি, এবং তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাদের লিস্ট করে তাদের বিষয়ে অভিযোগ দিয়েছেন। আমেরিকায় বাংলাদেশের দূতাবাসের উপর আওয়ামী লীগের ভয়াবহ হামলা, উপদেষ্টা মাহফুজকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে দাবি করা হয়েছে। দর্শক, এই যে আওয়ামী লীগের আমরা বলি সন্ত্রাসী জঙ্গি, এটা আমেরিকা এখন টের পেয়েছে। এখন ধারণা করা হচ্ছে আওয়ামী লীগকে সেখানে নিষিদ্ধ করে দেওয়া হতে পারে, এবং সিসিটিভি ফুটেজ দেখে ২০ জনের মতোকে চিহ্নিত করা হয়েছে। এই ২০ জনকে গ্রেপ্তার করা হবে এবং নিম্নতম শাস্তি যদি হয় ৩ বছরের জেল হবে। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন এম রহমান মাসুম ভাই। তার আলোচনা শুনে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ যেই কল্পনাগুলো করে, এই কল্পনাগুলো যে আসলে কাল্পনিক সেটা তারা বুঝতে চায় না। এবং আমেরিকার মতো একটা গণতান্ত্রিক জায়গা, সেখানে তারা একটা অ্যাম্বাসিতে হামলা চালিয়েছে। এর পরিণতিতে কতটা ভয়াবহ হবে এটা হয়তো তারা বুঝতে পারবে। চলুন এম রহমান মাসুম ভাইয়ের আলোচনাটা আগে শুনবো। গতকালকের আমাদের যে গত ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ গত পরশু দিন যে ঘটনাটা ঘটলো, রবিবারে নিউ ইয়র্ক কনসুলেটে যে হামলা হয়েছে, সেই হামলার আপডেট হলো যে, আমি বলেছিলাম আপনারা জানেন, সেই হামলার আপডেট হলো যে, অর্থাৎ আওয়ামী লীগের ২০ জন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বাংলাদেশ কনসুলেট বা এম্বাসি, এবং তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাদের লিস্ট করে তাদের বিষয়ে অভিযোগ দিয়েছেন। সেটা একটা গুড নিউজ, কারণ এখান থেকে শুরু হতে পারে বিদেশে রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বেইজ্জতি বা দেশের সম্মান নষ্ট হয় এমন বক্তব্যগুলার বিষয়ে পদক্ষেপ নেওয়া। এবং আমি, আপনারা জানেন, প্রতিটা জায়গাতে আমি বলেছি, কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস নট এ গুড নিউজ। অন্ততপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আপনারা, আমি আবারও বলি যে বাংলাদেশি হিসাবে আমার ফেলো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড ফেলো বাংলাদেশিজ, লেট মি টেল ইউ ওয়ান থিং, আমি এই দেশের নিয়ম কানুন জেনেই বলতেছি, জানার চেষ্টা করি। খুব কম মানুষ আছে এতটা আপ টু ডেট থাকে দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে, যারা থাকে, যে কিছু মানুষ আছে তার মধ্যে আমিও একজন। এখানে অন্ততপক্ষে এই মুহূর্তে আপনার আত্মীয় স্বজন যারা যুক্তরাষ্ট্রে আছে, ইভেন সিটিজেন হওয়ার পরেও, ন্যাচারালাইজড সিটিজেন যদি হয়, তাহলে বলবেন এই ধরনের কাজে যেন নিজেদেরকে জড়িত না করেন। এবং আমি আজকে দায়িত্বহীন ভাষায় আপনাদের উদ্দেশ্যে বলি, সেটা হলো যে আওয়ামী লীগের যারা আছেন, আপনারা এতটা ভ্রান্ত বোকার স্বর্গে বসবাস করেন, আপনারা মনে করেন আগামীকালকে শেখ হাসিনা আবার বাংলাদেশে চলে আসবে। না, শেখ হাসিনার ফিউচার ইজ ওভার। উনি আওয়ামী লীগ কখনো রাজনীতিতে ফিরবে কিনা, ফিরলে কিভাবে ফিরবে, সেটা দেখার বিষয়, ডিবেটেবল ইস্যু। তবে শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এটা কখনো কল্পনা করবেন না। যদি হয় ভেরি গুড, বাট এটা অন্ততপক্ষে আমি আপনাদেরকে বলি, যদি জামায়াত বিএনপি এই দুটো দল, এই মুহূর্তে এনসিপি আছে, এদের মধ্যে ন্যূনতম দেশ রক্ষার অ্যালায়েন্স থাকে, ইভেন দো তারা ডিফারেন্ট রাজনীতি করেন, আইডিওলজি ডিফারেন্ট, মত পার্থক্য আছে, ভিন্নতা আছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট এদের ভিতরে যদি ন্যূনতম একটা ইউনিটি থাকে গোপনে, আর কখনোই আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে উনি আর আসবে না। এটা হচ্ছে ডোমেস্টিক পার্সপেক্টিভে পলিটিক্যাল পার্টিস বা লিডারশিপের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি বলতেছি। নাও লেট মি গো টু দি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। আওয়ামী লীগ বা শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ব্লেসিংসে নাই, দেয়ারফর তাদের ফিরে আসা ইম্পসিবল। যুক্তরাষ্ট্রের গুড বুকে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ থাকতেন, তাহলে আমি আপনাদেরকে এখন বলতাম 2 বছর 1 বছর পরে হলেও আওয়ামী লীগ দে হ্যাভ এ চান্স। নাও প্রশ্ন হলো, এখন মনে রাখবেন, আমি কিন্তু বলতেছি, আমার কথা বোঝার চেষ্টা করবেন, আমার সাবজেক্টটা হলো যে আওয়ামী লীগ তখনই ফিরবে যদি বড় ধরনের বাংলাদেশ ব্যর্থতায় পর্যবেসিত হয়, দেশে আফ্রিকার মতো একটা গৃহযুদ্ধ লেগে থাকে, তাহলে দেশকে বাঁচানোর জন্য ভারত তখন লবিং করবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে দেখেন এই দেশে যদি এভাবে হয় তাহলে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তখন যেহেতু আবার বলি, এবং যদি দেশ বেশি ধর্মের নামে উগ্রতা বেড়ে থাকে বাংলাদেশে,
এটা একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করে। এটা আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনার জন্য ওই যুক্তিগুলা খুঁজবেন। লিখে রাখতে পারেন আমার এই বক্তব্যগুলা। আমি জানি আজ অথবা কালকে এগুলাই হবে সত্য এবং এর বাহিরে আর কোনো বক্তব্যই থাকতে পারে না। এর বাইরে যদি আমাদের হুজুররা এবং শান্তি শৃঙ্খলা ইন্টালেকচুয়াল পলিটিক্স করেন, যদি যদিও তারা স্টেক হোল্ডার না ভোটের ক্ষেত্রে বা আপনার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে, যদি তারা ঠিক মতো তারা থাকেন রাইট, এবং তারা আমি আবার বলছি যদি ইন্টালেকচুয়াল হন, ডিপ্লোম্যাটিক সিস্টেমে রাজনীতি করেন, দেশকে বিপদগ্রস্ত না করে, আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা আমি অন্তত আগামী 10-20 বছরে দেখতেছি না। যে একটি কারণে আওয়ামী লীগ ফিরতে পারে, সেটা হলো বাংলাদেশ টোটালি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এদেশে জঙ্গিবাদ, উগ্রবাদ, দেশ এক ধরনের সন্ত্রাসবাদ, আল কায়েদার মতো ঘটনা বাংলাদেশে ঘটতেছে। আমি ওয়ার্স্ট কেস সিনারিও আমি আপনাদেরকে বলে দিলাম। ইফ নট, শেখ হাসিনা হ্যাজ নো চান্স টু কাম ব্যাক অ্যান্ড রিটার্ন টু পাওয়ার। সুতরাং এখন আওয়ামী লীগের যারা আছেন, আপনারা যদি মনে করেন এটা করতে পারবেন বাংলাদেশে, এভাবে পারবেন আপনার দেশকে নিয়ে যেতে, তাহলে ঠিক আছে। আর না হলে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। অন্ততপক্ষে দেশে অথবা বিদেশে মনে রাখবেন, যারা টাকা চুরি করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে, লুটপাট করেছে, খুন খারাপি, আয়নাগর বানিয়েছে, খুন গুমের সাথে সরাসরি জড়িত ভারতীয় এজেন্ট যারা একটা বাংলাদেশে নাই, সব দেশ ছেড়ে পালিয়েছে অনেক আগেই। ইভেন তো আমি এটাও শুনেছি, আপনাদেরকে আজকে বলি, যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে গেছিলেন পাসপোর্ট নিয়ে, তাদেরকে বিশেষভাবে ফ্রান্সে দেওয়া হয়েছে, ফ্রান্সের ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা একদম কনফার্ম করে আমি বলতে পারি। যারা ভারতে ছিলেন এখন অনেকেই ফ্রান্সে আছেন, খেয়াল করে দেখবেন, এরা কিন্তু বিভিন্ন পন্থায় এবং যুক্তরাজ্য বিভিন্ন পন্থায় তারা সেখানে গেছেন এবং সেখানেই বর্তমানে আছেন। এটা কিন্তু এক ধরনের গোপনে এটা ভারতীয় লবিং এর কারণে এই কাজগুলো হচ্ছে। দেখবেন এরা ভারতে ছিলেন, এখন এরা ইংল্যান্ডে অথবা ফ্রান্সে। খেয়াল করবেন, আমেরিকাতে না, কিন্তু এরা কেউ আমেরিকাতে না, আমেরিকাতে তারাই এসেছেন যাদের গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ ছিল 2-1 জন, হারুন এবং শামীম উসমানের মতো। এরা আর কেউ আপনার এখানে আসে নাই, আসতে পারবে না। কিন্তু ইয়েস, ইউরোপের কিছু দেশে এবং আমি যদি বলি ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইয়েস তারা গেছেন। এটা সুতরাং এর বাহিরে আর কোনো পথ নাই। সুতরাং নিজেদেরকে বিপদগ্রস্ত করবেন না। যারা বাংলাদেশি আছেন, যারা রাজনীতি করেন ইমোশনালি, do not do that. Only Indian blessings is required. India cannot put Sheikh Hasina into power. Let me tell you why. কারণ আনলেস, এবং এখানে বলে রাখি, আনলেস এই যে আমি কন্ডিশনগুলো দিলাম, এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করতে পারে আওয়ামী লীগের শেখ হাসিনা বলতে পারে, দেখেন আমি সারা এই দেশ কোথায় গেছে, এটাই। আর না হলে, এবং যদি জামায়াত বিএনপি নিজেদের মাংস খাওয়াই বাদ দিয়ে দেয়, দ্যাটস ওভার ফর আওয়ামী লীগ। দে উইল নেভার রিটার্ন টু পাওয়ার, নেভার। সো এটা বুঝবেন আপনারা। এখন যারা এটা না বুঝে মনে করে কালকে আসবে, নিজেকে বিপদগ্রস্ত করতেছেন। এই যে জেলে যান আপনারা, জেল থেকে, এবং আমি জানি ভারতীয়রাও তারা শুরু করেছে বিএনপিকে দিয়েই, তারা চাচ্ছে তাদেরটাকে, কিন্তু জামাতকে পারবে না, এনসিপিতে নাই, জাতীয় পার্টি তাদের আছে, তাদের পকেটে সবসময় ছিল, এখনো আছে। এবং আপনার বিএনপির 2-1 জন ব্যক্তি আমরা মনে করি তারা ট্র্যাপড সামহাউ, তারা যে কোনভাবেই ভারতের কাছে ধরা পড়েছেন, তারা হয়তো বা এখন বিপদগ্রস্ত। আর না হলে বিএনপিতেও এটা হওয়ার কথা না, হয় নাই এর আগে, এখনো হওয়ার কথা না। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি 2-1 জন নেতা আছেন যারা যে কোনভাবেই ট্র্যাপড বা যে কোনো কারণেই তাদের কাছে বিপদগ্রস্ত, তাদের ডার্ট আছে অথবা তাদের দুর্নীতির কোনো কিছু আছে, যে কারণে ভারত এটা পলিসি করেছে। এবং ভারতের এই পলিসিগুলো আমরা জানি তাকে কাকে ফলো করে তারা এই কাজগুলো করেছেন বাংলাদেশে বা করতে চান তারা। লেডিস এন্ড জেন্টলম্যান, সো আজকে এই যে আপনার 20 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, যদি এটা পার্সু করা হয় বাংলাদেশের সরকার বা কনসুলেট, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এটা পার্সু করে, খুবই খারাপ সংবাদ এটা। যাদের নাম দেওয়া হয়েছে, খুবই খারাপ সংবাদ। এদের তথ্য যদি থাকে এখানে ক্লিয়ার এভিডেন্স থাকে, যদি এভিডেন্স থাকে এবং যদি সিটিজেন না হন, তাহলে তো আরো বিপদ। সেটা হচ্ছে কি, সিটিজেনশিপে যখন অ্যাপ্লাই করবেন এগুলা কিন্তু অটোমেটিকলি চলে আসে। কারণ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, দে উইল শেয়ার দিস ইনফরমেশন উইথ দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, আইস, USCIS. Every department will receive their information. I can bet on that. As far as my knowledge goes, I know how they work. এই ঘটনাগুলা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছে অলরেডি তারা রেফার করে বসে আছে। আপনি গিয়ে দেখেন, যদি এই যে তথ্যটা দিয়েছেন, তথ্যটা কি, এটা বাংলাদেশ কনসুলেট লেভেল থেকে আমরা খবরটা পেয়েছি। সেটা হলো তারা অলরেডি রিপোর্ট করেছেন 20 জনের নামে। যদি এটা আমি এটা জানতে পারবো, আমি আরো কনফার্ম করতে পারবো স্টেট ডিপার্টমেন্টের থ্রুতেই, অপেক্ষা করেন একটু। যদি এটা দিয়ে থাকেন তারা, এবং which is they already done, right? তবে এটা মনে রাখবেন, অটোমেটিকলি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি
because it's a domestic terrorism. They will regard it act, I mean, এটা মনে করবেন এটা ফ্রিডম অফ স্পিচ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে এটা কখনোই ঘটবে না। এর মধ্যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নয়, এটা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে আপনি একটা ডিপ্লোম্যাটিক ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচার বা স্থাপনায় আঘাত করেছেন এবং ভাঙচুর করেছেন, সো এটা ক্লিয়ারলি ভায়োলেশন অফ ফেডারেল ল। গতকালকে আমি বলেছিলাম যে এটা ইউএস কোড 18 USS 112, এটা ক্লিয়ারলি ভায়োলেশন ডিপার্টমেন্ট অফ আপনার এই ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসেস, দে উইল অটোমেটিকলি রিসিভ দিস ইনফরমেশন টু, অ্যান্ড দে আর দ্য পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। মেক শিওর আমি যে তথ্যগুলো দিলাম আপনার কান দিয়ে যাবে, বলবেন এগুলো কি বলতেছেন, ইউ হ্যাভ নেভার হার্ড দ্যাট, আই আন্ডারস্ট্যান্ড, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আপনি কি বলা শুনেন আমি আপনাদেরকে, ডিএসএস উইল রিসিভ দিস ইনফরমেশন বিকজ ইজ a diplomatic mission মানে related. What's going to happen next? They will refer it to the Department of Homeland Security because DSS is the sister concern of Department of Homeland Security and the USCIS and ICE or ICE obviously Department of Homeland Security অধীনে, এবং এটা চলে যাবে অন্য লেভেলে। সুতরাং মনে রাখবেন যদি এটা কনসুলেট পার্সু করে এবং they have a real intention which is they have to, it's going to go very very far, very very bad news for those people. I can bet on that. So এর জন্যই বলছি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলে দিবেন, do not do that. Don't do that. Don't jeopardize your life because you got a family members. You have a family members back home. So this is the reality, ladies and gentlemen. বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন। Thank you so much. আসছি আমি এই পয়েন্টে, এটার আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। And what I'm telling you, this is what exactly could happen. এবং এটা এর চেয়ে বাহিরে আর হওয়া না। This is how it works. By the way, huge Indian premier refuses to answer Trump's call. Modi ignores 4 calls. আচ্ছা, তারা বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের কল নাকি ধরেন নাই মোদি, নরেন্দ্র মোদি, এটা বলছে তারা। আচ্ছা, আমরা আসছি এই পয়েন্টে। সো এখানে যে ঘটনাটা সেটা কি, সেটা হলো যে বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য আপনি বলেছেন, আমি আপনাদেরকে আপডেট দিই। সেটা হলো কি যে ফজলুর রহমান সাহেবকে তারা 3 মাস শোকজ করেছিলেন, শোকজের পরে 3 মাসের জন্য সব পদ স্থগিত করেছেন ফজলুর রহমান সাহেবের জন্য। অনেকেই বলছেন এটা আইওয়াশ, এটা সেই, এটা আবার চলে আসবে, ইট ডাজন্ট ম্যাটার। বাট তারা যে 3 মাসের জন্য স্থগিত করেছেন, দিস ইজ দ্য পানিশমেন্ট ফর হিম, এবং এটা একটা বিগ ডিল কিন্তু। এবং মনে রাখবেন এটা বিএনপির ড্যামেজ কন্ট্রোলে এটা একটা মারাত্মক ধরনের একটা কাজ হয়েছে, করা দরকার ছিল এবং তারা করেছে। কারণ 2 থেকে 3 জন ব্যক্তি সাংঘাতিক ধরনের ড্যামেজ করে যাচ্ছেন বিএনপিকে আপনার সোশ্যাল মিডিয়াতে, মানুষের মনে নানান ধরনের কারণে। এর মধ্যে ফজলুর রহমান সাহেব অন্যতম। আমি আবারও বলি, ফজলুর রহমান সাহেবকে নিয়ে আমার বেশি কথা বলার দরকার নাই, তবে এতটুকু বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকলে ফজলুর রহমানরা বিএনপির রাজনীতি করতে পারতেন না। কারণ বিএনপির রাজনীতির সাথে এই লোকদের রাজনীতি কোনোভাবেই আপনার শহীদ জিয়ার রাজনীতি প্রকৃত বিএনপির রাজনীতি ওনাদের সাথে মিলবে না, কখনো এটা মিলার কথাও না। কারণ মনে রাখবেন মানে উনি বিএনপি প্রতিষ্ঠিত হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান আগ্রাসন বা সেন্টিমেন্ট থেকে। এটা আপনি বিশ্বাস করেন না করেন, জিজ্ঞেস করে দেখেন যে কোন ব্যক্তিকে। বাংলাদেশি জাতীয়তাবাদের এটার দেওয়া হয়েছে মূল স্লোগান। কেন এটা জিজ্ঞেস করেন যারা এ বিষয়ে ইতিহাসবিদ আছেন বা পলিটিক্যাল মানে বুদ্ধা আছেন, যারা এ বিষয়ে কথা বলেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনি সব কিছু পেয়ে যাবেন। জিয়াউর রহমান সাহেব বেঁচে থাকলে এরা কখনোই আসতে পারতো না মানে এই জায়গাতে। আপনি প্রেসিডেন্ট শহীদ জিয়া যে মানুষগুলাকে বিএনপিতে তখনকার সময় নিয়ে আসছিলেন, গো অ্যান্ড চেক দেয়ার প্রোফাইল, টোটাল অ্যান্টি ইন্ডিয়ান আগ্রাসন বিরোধী মানুষেরা। সাইফুর রহমান সাহেব থেকে বলেন, বদরুজ্জত সব থেকে বলেন, যারা যেখানে আছেন প্রত্যেকটা জায়গাতে দেখেন আপনি, এরা লোকগুলা খেয়েছিল বিন্দু মাত্র তারা ইন্ডিয়ান আগ্রাসনের কাছে মাথা নত করার মতো ব্যক্তি ছিল না তারা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা এখন অন্য লেভেলে দেখতেছি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা থেকে বিএনপি বেরিয়ে আসলে যত আসবে, আমি বলছি না যে বিএনপি ভারতের সাথে সম্পর্ক রাখবে না, অফকোর্স রাখবে, আমি জায়গায় হলেও রাখতাম। বায়োলেটারাল রিলেশনশিপ থাকবে, একটা রেসপেক্ট এবং মর্যাদার ভিত্তিতে এবং বেনিফিশিয়াল সম্পর্ক থাকবে। কিন্তু ওয়ান ওয়ে রিলেশনশিপ এবং আগ্রাসন এক ধরনের খরদ্রাজ্যে পরিণত করার এই রাজনীতি বিএনপি কখনো মেনে নেওয়ার কথা না। যদি বিএনপি ওই শহীদ জিয়ার বিএনপি থাকতো, দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। বাই দ্য ওয়ে, সো এখন আমার বক্তব্য হলো এই জায়গাতে গেল। তো ফজলুর রহমান সাহেবকে মানে বহিষ্কার করে দল থেকে বিএনপি ড্যামেজ কন্ট্রোলের একটা প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। 3 মাস পরে আসবেন কিনা আমরা জানি না, তবে এই লোককে কখনোই আর তারা কন্ট্রোল করতে পারবেন না। He has done substantial damage to BNP's reputation and position in terms of Bangladeshi politics. আমি আপনাদেরকে বলি, উনি এমন কিছু কাজ করেছেন, দেখেন উনি সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর যে কাজটা করেছেন সেটা কি, সেটা হলো উনি বলেছেন যে মানে 5th of August যারা ঘটিয়েছেন তারা কালো শক্তি। আপনি বলেন, অথচ তারেক রহমান সাহেবকে
এইখানে জড়িত ছিল যে এটা প্রতিষ্ঠা করার জন্য বিএনপি চেষ্টা করে যাচ্ছে, নানান ধরনের অতিরিক্ত কথাবার্তার মতো বলা হচ্ছে এখানে, অথচ উনি বলছেন ওনার কোনো ভূমিকাই নাই। এটা কতটা ভয়ঙ্কর খবর আপনি দেখেন বিএনপির জন্য। এগুলা বলার পরে উনি এখানে থাকার কথা না। And absolutely, do you believe in 1971? Why not? What do you mean by that? We believe in, but we don't want to sell it for our personal gain and political gain. That's not. It's not a product of business. 1971. Okay, it is our pride, and it should be somewhere that no one can touch it. But you cannot sell the reputation of and any things affiliated with 1971 and gain personal or political gain. No, it's not. That's where the damage has been done. By the way, বলে রাখি এখন এগুলো। আর সেকেন্ড থিং হলো রুমিন ফারহানা আজকে আরো একটা ভুল করেছেন। সিস্টার, আই হ্যাভ নো আইডিয়া হোয়াটস রং উইথ ইউ। আজকে বলছেন যে আপনি বারবার এসে প্রতিদিন আপনি ভুল করে যাচ্ছেন। এটা কেউ খেয়াল করেছেন কিনা আমি জানি না। আজকে উনি কি বলেছেন শুনেন আপনারা। আজকে উনি কি বলেছেন? উনি আজকে বলেছেন যে আপনার ওই এটা আমি এটা বলি নাই, আমি উনি বলছেন আজকে শুনলাম এটা বস্তির কথা না, যে আপনার এই রুমিন ফারহানা কি হয়েছে ওই যে আওয়ামী লীগের বিষয়, এটা নাকি বস্তির লোকদের কথা। এর মানে উনি বস্তিতে যিনি বসবাস করেন এরা খারাপ লোক, এরা বাজে লোক, রাইট? এরা খুবই নিম্ন শ্রেণীর লোক, অর্থাৎ গরিব মানুষদেরকে, বস্তির মানুষদেরকে উনি ডাকাত বলছেন। আই নো, আরো খারাপ ভাবে উনি বললেন। কল্পনা করতে পারেন আপনি? এর মানে তো এটাও যদি কেউ ধরে যে বস্তির লোক বলেছেন রুমিন ফারহানা, বস্তির কি খারাপ লোক যারা বসবাস করে, তাহলে বস্তির লোকরা যদি এখন জানে তাহলে এটা কি বিএনপির পক্ষে গেল না বিপক্ষে গেল? আপনি বললেন বস্তির লোকই খারাপ, অথচ লক্ষ লক্ষ বস্তির ভোটাররা ঢাকা শহরে আছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? উনি তো শি ইজ মেকিং মিস্টেক আপন মিস্টেক। সো ইটস নট এ গুড ফর হার অ্যান্ড নট গুড সাইন ফর বিএনপি। আজকে উনি ভুল করেছেন। উনি বলছেন হাসনাত আব্দুল্লাহকে ডাকাতের মতো। তাকে ডাকাতের মতো তো দেখা যায় না। আমি তো তাকে ডাকাতের মতো, সে বড় ধরো আমার সাথে দেখা হয়েছে, তার কথা হয়েছে হাসনাত আব্দুল্লাহর সাথে, বুঝছেন? তো সে তো ডাকাতের মতো না, সে একটু ইটস এ বিগ সাইজ গাই, রাইট? এর কি উনি ডাকাত? তাহলে তো বিএনপির ভিতরে অনেক লোক আছে দেখতে তো আরো অবস্থা বিশ্রী লাগে, কালো দেখতে, তো এরা কি ডাকাত? এই যে কথাগুলা বলা, এই কথাগুলা কিভাবে তার বিপক্ষে যাচ্ছে প্রতিদিন, উনি তো নিজেকে কন্ট্রোলই করতে পারতেছেন না। আমি সেটা বলেছিলাম সেদিন যে কয়েকজন মানুষকে অফ দ্য ক্যামেরা রাখা দরকার বা মিডিয়া রাখা দরকার বিএনপির জন্য। নাম্বার 1, নারায়ণগঞ্জের ছাত্রদল নেতা জাকির, নয়ন যুবদলের নয়ন সাহেব, এবং আপনার রুমিন ফারহানা এবং ফজলুর রহমান, এবং এই 3 থেকে 4 জন মানুষকে আপাতত অফ দ্য মিডিয়া বা ক্যামেরার রাখা দরকার, অর্থাৎ তাদেরকে কমপ্লিটলি নাই করে দেওয়া মিডিয়া থেকে এখন, জাস্ট to gain something because they are doing substantial damage, for example, right? So এটা বিএনপি যদি বুঝতে পারে এটা তাদের জন্য ভালো। আর যদি মনে করেন কেননা পেশি শক্তির রাজনীতি তো করে তো আপনি ক্ষমতা যেতে পারবেন না, দিস ইজ দ্য বটম লাইন। এখন এদেরকে তো দরকার নাই বিএনপির জন্য, কারণ আপনি যদি মনে করেন গ্যাস পেশি শক্তি এবং সন্ত্রাসী আওয়ামী লীগের কায়দা, এরপরে যখন রুমিন ফারহানা উনি যে বলেছেন, আই হ্যাভ নো আইডিয়া হোয়াটস রং উইথ দ্যাট। উনি কি বলেছেন দেখেন, উনি বলেছেন যে আপনার গুন্ডা হলে আমরা গুন্ডা আনতে পারি, ব্যাপার না। উনি গুন্ডা পালেন, গুন্ডার সাথে ওনার যোগাযোগ আছে, এবং উনি গুন্ডার রাজনীতিবিদ যারা আছে তারাও ওনার সাথে আছেন, এবং চাইলে উনি গুন্ডা আনতে পারেন, দেখাতে পারেন। দেখেন উনি যদি ওনাকে চ্যালেঞ্জ করলে, আমরা যদি ওনার সাথে বসি, উনি তো একটা উত্তর দিতে পারবেন না। উনি তো প্রতিটা কথায় কথায় উনি বিপদে পড়বেন, এগুলার উত্তর দিতে গেলে উনি পারবেন না তো উনি দিতে, যদি কোন বিতর্কে সত্য কথা বলতে গেলে আপনার এই হয়। সো দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা কথাবার্তা বলার ক্ষেত্রে আপনারা আমাদেরকে দেখেন, আমাকে দেখেন, 10টা বছর ধরে আমরা কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, আমি অনেক কথা বলেছি, হয়তো আপনার দলের বিপক্ষে যায় বা একটা হইতে পারে বা দলের পক্ষে যাচ্ছে এগুলা, কিন্তু বিতর্কিত কোনো কথা কি বলেছি? যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা বলেন, এত কথা বলার পরেও আমার একটা বক্তব্য নিয়ে ভিডিও বিতর্ক হয়েছে কি? কেউ বলেছে কি এই লোকটা এই বলেছে, এই লোকটা বিতর্কিত কথা, ওই অর্থে সমালোচনা নয়। একদিনে একটা ঘটনা, আচ্ছা আমার একটা কল আসছিল, শুনেন, আমি কি কোনো বিতর্কিত কথা? একদিন একটা ঘটনা কি, শাহ কুমিল্লার একজন লোক কি করেছে, লাইভে এসে আমারে বলছে যে দেশে পাইলে নাকি সে এই করবে সেই করবে, তার উত্তর আমি দিয়েছিলাম, এবং যারা এখানে লাইভে ছিলেন তাও আমি লাইভটা ডিলিট করে দিয়েছিলাম সাথে সাথে। কিন্তু আরেকজন উনি রেখে দিয়েছিলেন এটা, পরে উনি এটা ভাইরাল করেছেন, পরে ওই সময় ওই যে দাঁত ফেলে মনে আছে একটা। দিস ইজ হোয়াট
একমাত্র একদিন এই ধরনের একটা কথাবার্তা আমি বলেছিলাম, এবং তাও ওই ভদ্রলোক এখানে শুরু করেছিল, আমি শুরু করি নাই। সে আমাকে বলার পরে আমি তাকে বলেছিলাম, বুঝছেন, কারণ এরপর থেকে তো সে অনলাইন ছাড়া আর জীবনে তাকে আমি অনলাইনে দেখি নাই। এই ঘটনার পরে সম্ভবত তার পরিবার তাকে মানে took him off from the social media or something like that. এটাই ছিল সময়টা। জেলে যাবে কখন? সবকটা জেলে যাবে কখন? মানে কার কথা বলছেন? আচ্ছা, ও আপনি বলছেন সবকটা জেলে যাবে কখন? এটা আন্ডার ইনভেস্টিগেশন, ডেফিনেটলি ওয়েন দে রিপোর্টেড টু ডিপার্টমেন্ট অফ স্টেট। আমি একটু আগে বলেছি, আপনি সম্ভবত এইমাত্র যোগ দিলেন যে এটা এখন দে উইল রেফার ইট টু দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইট উইল অলসো বি রেফার্ড টু ডিএসএস, ডিপার্টমেন্ট অফ ডিপ্লোম্যাটিক সিকিউরিটি, যে একটা ডিএসএস নামে একটা সংগঠন আছে, সংস্থা আছে, যারা ডিপ্লোমেটদেরকে মানে আপনার বা ডিপ্লোমেটিক ইনফ্রাস্ট্রাকচারের রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন। তো তারা দিবেন। এখন এটা ডিপার্টমেন্ট অফ, ইটস আ পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। সো এখন যে নমি আপনার ক্যাম্বেল, উনি যিনি বর্তমানে আছেন আপনার এই হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি, শি ইজ ভেরি ভেরি রাফ অ্যান্ড টাফ। সো আই ডোন্ট নো ওয়ার ইজ গোয়িং টু ল্যান্ড। ইটস নট এ গুড সাইন। কেননা এখানে ভারতীয় কোনো ধরনের মানে তাবেদারি বা লবিং এখানে চলবে না, যেহেতু নাই কানেকশন বর্তমানে বলতে গেলে। আপনারা শুনেন যে এই যে এখানে আমার আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি আপনার মানে ফোন করেছেন মোদিকে 5 বার, একবার উনি ফোন ধরেন নাই। দ্যাটস হোয়াট জাস্ট আই কেম টু নাও। আই ডোন্ট নো, বিকজ ভারতীয় মিডিয়া মানে 8 out of 10 তাদের বক্তব্যে মিথ্যাচার করে প্রপাগান্ডা দেয়। এই মধ্যে পৃথিবীতে সবচেয়ে প্রপাগান্ডিস্ট মিডিয়া হলো ভারতীয় মিডিয়া, লেডিস এন্ড জেন্টলম্যান, সবচেয়ে প্রপাগান্ডিস্ট মিডিয়া হলো ভারতীয় মিডিয়া। এবং এটা ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তারা যা বলে অনেকগুলো মিথ্যা কথা বলে। ভারতের অর্থনীতি কি ধ্বংস হবে? ভারতের অর্থনীতি ধ্বংস হবে কিনা জানি না, তবে ভারতের অর্থনীতি সীমাহীনভাবে প্রেশার এবং টাফ এবং স্ট্রিক্ট পজিশনে থাকবে যুক্তরাষ্ট্র পরিবর্তন যদি না করে পলিসি। অ্যাজ নট এ গুড সাইন ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড উইচ ইজ অলরেডি। এখানে বলে রাখি আমি আপনাদেরকে, আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে ভারতীয় অনেক তথ্য কিন্তু বাই পার্টিজান সিস্টেমে হোল্ড করে রাখা হয়, এগুলো প্রকাশ করতে দেয় না নরেন্দ্র মোদি গভর্নমেন্ট। ওয়ান কাইন্ড অফ অথরিটারিয়ান বা স্বৈরশাসক, কিন্তু মাথায় রাখবেন বিষয়টা। মনে করবেন এরা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, যদিও ডেমোক্রেটিকলি বা ইলেকশন ওয়াজ আপনার এই এক ধরনের কোয়েশ্চনেবল বিগত ইলেকশন বা এর আগেরটাও ইলেকশন হয়েছে। সুতরাং এখানে সবকিছু দলীয়করণ করা এক ধরনের ফেস হিসেবে, এবং বলা হচ্ছে কি জানেন তো, নরেন্দ্র মোদি নতুন ভারত আপনার এই নতুন ফেসিস্ট, নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে ফেসিস্ট একজন, এবং ইনফ্যাক্ট সে ইজ টু বি অনেস্ট, এবং মারাত্মক ধরনের উনি একজন ক্রুয়েল ব্যক্তি। নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্ট বা যারা আছেন তারা উগ্রবাদে বিশ্বাস করেন এবং হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাস করেন, যেটা একটা ভয়ঙ্কর বিপদ মানে ভারতের জন্য, সবার জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি লবিং করে আওয়ামী লীগ আমেরিকায় নিষিদ্ধ করে দিন। আচ্ছা, এই বিষয়টা চাইলে এখন অনেকগুলো ঘটনা ঘটতে পারে যদি সরকার ঠিক মতো কাজ করতে পারে। মারাত্মক ব্যাড নিউজ আসতে পারে আওয়ামী লীগের জন্য এই ঘটনার মধ্য দিয়ে। সুতরাং আমি জানি না, বা খোঁজ নেওয়ার চেষ্টা করবো তারা কি করেন। তাদের ভিতরে যদি ভিতরে কোনো সিম্প্যাথি থাকে তাহলে হয়তো বা এটা হবে না। তবে জোর করে যদি তারা লবিং করেন, এই পরিস্থিতিটা খুব কঠিন মানে বিপদ নিয়ে আসতে পারে আওয়ামী লীগের জন্য। আই ক্যান টেল ইউ দ্যাট। অমিত শাহ হয়তো ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। দ্যাট ইজ অ্যানাদার ডেঞ্জার। এটা এক ধরনের, আমি আপনাদেরকে বলি, এক ধরনের আইসিসের সেই বাগদাদিকে মানে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া আর আপনার আর অমিত শাহকে মানে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে নাই। আইসিসের বাগদাদি, ক্রুয়েল অ্যান্ড টেরোরিস্ট অনেস্টলি স্পিকিং, সে আর আপনার অমিত শাহের মধ্যে পার্থক্য কতটুকু আছে আমি জানি না, ইন টার্মস অফ দ্যাট রিলিজিয়াস পার্সপেক্টিভ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই। আচ্ছা, মনির খান, দেন গো টু ইয়োর ফাদারল্যান্ড ইন্ডিয়া, ক্লেম ইউর 30%। আচ্ছা, আবু বকর আল বাগদাদি, ইয়েস। তো এটাই কথাই বলছি আমি। সো you know what I mean? So this is the reality. এবং এটা কোথায় যায় আমরা দেখবো। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যা চলছে, দেশের উন্নয়নের কোথায় কেউ বলছেন না, কে কার অবস্থান, কার হিস্সা কে কিভাবে নেবেন, এটাই চলছে। খুবই দুঃখজনক, ভয়ঙ্কর অবস্থা চলছে বাংলাদেশে বর্তমানে। রাজনীতির নাই। আপনি যেখানে না ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখলে কি মনে হয় এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান? মনে হয় এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, ইনস্টিটিউট অফ পলিটিক্যাল সায়েন্স। এখানে প্রতিদিন পলিটিক্স হবে, পলিটিক্যাল মিছিল মাইটিং হবে, পড়ালেখার কোথায় যাচ্ছে, কে কি করতেছে, উই ডোন্ট ইভেন নো দ্যাট। বা মনে হচ্ছে আপনার এটা একটা পলিটিক্যাল ক্লাব। ইউ আর রাইট, যে পলিটিক্যাল ক্লাব এটা। সারাদিন এখানে পলিটিক্স হবে। একটা ইউনিভার্সিটি এই অবস্থাতে পতিত হলে এদেশের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত এবং আপনি দুশ্চিন্তায় পড়তে বাধ্য বলে আমি মনে করি, এবং করাই উচিত, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই ছিল, এখন এই আপডেটটা দিলাম। লেটস সি, অ্যান্ড উইল ডেফিনেটলি
লেট ইউ নো দ্য আপডেট হোয়াটস গোয়িং অন নেক্সট, বিকজ যেহেতু আমাদের কানেকশন আছে, যোগাযোগ আছে, আমরা জানার চেষ্টা করব কোথায় যাচ্ছে কি হচ্ছে, ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সে পর্যন্ত। দেশের অবস্থা দর্শক, মাসুম ভাইয়ের আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে আওয়ামী লীগ যা করে তারা কোনো চিন্তা ভাবনা করে কিছু করে না, তারা যা করে ফেলে মন চায় করে ফেলেছে। এই যে আমেরিকার মতো জায়গায় কাজটি তারা করেছে, এটা তো শুধু তাদের সম্মানহানি হয়েছে, তারা তো বিপদগ্রস্ত হবেই, বাংলাদেশকেও তারা আমি বলবো বিশ্বের বুকে একটা মানে এমনিতেই তো তারা প্রচার করে দিয়েছে, এই দেশটা একবার শেষ করে দিয়েছে বিশ্বের কাছে। পাশাপাশি এখন এই দেশের মানুষ যে উশৃঙ্খল, এই দেশের মানুষ যে সন্ত্রাসী, সেটা তারা বিদেশের মাটিতে আবার প্রমাণ করেছে। এবং একটা দেশের উপদেষ্টা মন্ত্রী, তার উপর তারা হামলা চালিয়েছে। চিন্তা করতে পারেন তারা কতটা বেপরোয়া এবং কতটা দেউলিয়া হয়ে গিয়েছে। আমেরিকার প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যত দ্রুত সম্ভব এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে আপনারা শাস্তির ব্যবস্থা করেন। এটা আমি মনে করি আমেরিকার ইজ্জতের ব্যাপার।